সরকারের একটা প্রভাব, সরকারের নিয়ন্ত্রণ। কিন্তু সরকারের নিয়ন্ত্রণ যেমন আছে ঠিক তেমনি তার পাশাপাশি আছে রাজনৈতিক দলের প্রভাব, রাজনৈতিক দলের ভীতি প্রদর্শন, ভয় দেখানো, ক্ষমতার প্রভাব খাটানো, এটা যেমন আছে ঠিক তেমনি আবার আছে কর্পোরেট স্বার্থের প্রভাব। বিভিন্ন প্রতিষ্ঠানের নিজেদের ব্যবসায়িক স্বার্থের কথা আসে। আমরা দেখেছি যে নির্বাচনের সময় কোনো একটা কর্পোরেট হাউসের প্রধান তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন, দেখা গেল যে তার পক্ষেই শুধু তার কাগজে প্রচার, তার টেলিভিশনের প্রচার, এগুলো চলছে মাত্রাহীনভাবে। এখানে কোনো সীমা পরিসীমা নেই। গণমাধ্যম যদি আর্থিকভাবে সচ্ছল না হয় তাহলে তারা বিভিন্নভাবে আপোষ করবে, বিভিন্ন জায়গা থেকে সুবিধা নেবে এবং সেই সুবিধার বিনিময়ে সাংবাদিকতার মান পড়ে যাবে, সাংবাদিকতায় প্রকৃত তথ্য আসবে না। গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সব মত পথ এগুলো তুলে ধরা, সমস্ত চিন্তার বহিঃপ্রকাশ ঘটানো, বৈচিত্র্যময় চিন্তার বহিঃপ্রকাশ ঘটানো, শুধু এক পক্ষের বক্তব্য প্রচার করা না, শুধু একটা ভার্সন প্রচার করা না। তো সেই ক্ষেত্রে কর্পোরেট হস্তক্ষেপ আছে। ব্যবসায়িক স্বার্থের ক্ষেত্রেও দেখা যায় যে একই ঘটনা ঘটছে। ব্যাংকের ঋণ খেলাপির যিনি ঋণ খেলাপি তিনি তার পত্রিকায় ঋণ খেলাপি সংক্রান্ত খবর প্রকাশ করতে চান না, দেন না। তার গণমাধ্যমে, তার টেলিভিশনে ঋণ খেলাপি বিষয়ে কোনো খবর প্রকাশিত হয় না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। গণমাধ্যম কথাটার মধ্যে গণমাধ্যমে টেলিভিশন আসে, গণমাধ্যমে রেডিও আসে, গণমাধ্যমে সংবাদপত্র আসে, গণমাধ্যমে অনলাইন মিডিয়াও আসে। এখন অনলাইন মিডিয়ার মধ্যে আবার সোশ্যাল মিডিয়া কেউ এখানে অন্তর্ভুক্ত করার প্রশ্ন এনেছেন যে সোশ্যাল মিডিয়াকে যদি শৃঙ্খলার মধ্যে না আনা যায় তাহলে সংবাদপত্র বা অন্য কোনো সংস্কার কাজে আসবে না। কারণ সোশ্যাল মিডিয়া এখন অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার সমস্যা একটা বড় সমস্যা, কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের এখতিয়ার না, এবং সোশ্যাল মিডিয়ার সমস্যাটা একটু ডিফারেন্ট টাইপের, এটা আপনাদের বুঝতে হবে। সোশ্যাল মিডিয়া আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, গুগল, ফেসবুক, ইউটিউব এগুলো সব আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এটা বাংলাদেশ সরকারকে ওই আন্তর্জাতিক কোম্পানিগুলোকে, বহুজাতিক কোম্পানিগুলোর সাথে নেগোশিয়েট করতে হবে এবং তার ভিত্তিতেই তাদের ব্যবস্থা নিতে হবে। এটা বিভিন্ন দেশ চেষ্টা করছে, সবাই যে সফল হয়েছে তা না, কিন্তু এই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে এবং সরকারকেই সেটা করতে হবে। কিন্তু সেটাকে আমরা যদি শৃঙ্খলার মধ্যে আনতে চেষ্টা করি সেটা আমাদের পক্ষে সম্ভব না। তবে আমরা বলতে পারি এটার বিপদটা সম্পর্কে, এবং সেই বিপদটার কথা নিশ্চয়ই আমরা বলবো। এবং এই বিপদের ক্ষেত্রে, এই বিপদের কারণে সুবিধাটা কার হচ্ছে বা হতে পারে, সংবাদ মাধ্যমেরই কিন্তু সুবিধা হতে পারে। কারণ ওই যে যাচাই বাছাইহীন গুজব অথবা অপপ্রচার অথবা ভুয়া তথ্যের প্রচার, সেটার বিপরীতে আপনার সঠিক তথ্য, সঠিক বক্তব্য, সঠিক ঘটনার বিবরণ কে দিতে পারে? সংবাদ মাধ্যম দিতে পারে। কারণ সংবাদ মাধ্যমে সাংবাদিকরা সেটা যাচাই করবেন, মাঠের থেকে রিপোর্ট করবেন, সম্পাদকরা প্রয়োজনীয় প্রশ্নগুলো তুলবেন এবং প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে নিশ্চিত হয়ে তারপরে সঠিক খবরটা প্রচার করবেন। এইখানেই হলো তফাৎ, সোশ্যাল মিডিয়ার গুজবের সাথে সংবাদ মাধ্যমের সংবাদের তফাৎ। এবং মানুষ অচিরেই এই তফাৎটা বুঝতে পারবে এবং সংবাদ মাধ্যমের প্রতি আবার তাদের আস্থা ফিরতেই হবে। গণমাধ্যম যদি আর্থিকভাবে সচ্ছল না হয় তাহলে তারা বিভিন্নভাবে আপোষ করবে, বিভিন্ন জায়গা থেকে সুবিধা নেবে এবং সেই সুবিধার বিনিময়ে সাংবাদিকতার মান পড়ে যাবে, সাংবাদিকতায় প্রকৃত তথ্য আসবে না, কারো প্রতি পক্ষপাত থাকবে। সেটা রাজনৈতিক পক্ষপাত হতে পারে, সেটা অর্থনৈতিক বা কর্পোরেট স্বার্থ রক্ষার প্রশ্নও আসতে পারে, ব্যক্তি স্বার্থ রক্ষার প্রশ্নও আসতে পারে। তো একইভাবে সাংবাদিকদেরও ব্যক্তিগতভাবে যদি অর্থনৈতিক বা আর্থিক সচ্ছলতা না আসে, আর্থিক স্বাচ্ছন্দ্য যদি তার জীবনে না থাকে, তাহলে তিনিও তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন না। সুতরাং অর্থনৈতিক দিকটা, সাংবাদিকদের আর্থিক সচ্ছলতার, আর্থিক নিশ্চয়তার দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি অবশ্যই আমাদের বিবেচনায় থাকবে এবং আমাদের সুপারিশমালার মধ্যে অন্তর্ভুক্ত হবে।